আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভৈরবের নিউটাউন এলাকায়। আমরা এখন দাঁড়িয়ে আছি রোজ অ্যান্ড ডেইরি ফার্মে। এই ফার্মটি প্রায় 20 বছর যাবৎ আছে এখানে। তো এই ফার্মের স্বত্বাধিকারী যিনি আছেন তার কাছ থেকে জানবো তিনি কীভাবে এই ফার্মটি পরিচালনা করেন এবং তার এখানে উন্নত মানের দুগ্ধ গরু এবং বকনা বাছুর বিক্রি করে থাকে। আনুষাঙ্গিক চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা অনেকে বলে থাকেন, ভাই আমরা তো গরু কিনতে গেছি প্রতারিত হচ্ছে বা বকনা বাছুর কিনতে গেলে প্রতারিত হচ্ছি। যাতে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন সেই জন্যই আমরা আজকে চলে এসেছি এই ভাইয়ের কাছে। তো দর্শক, আমাদের পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভৈরবের একটি ডেইরি খামারে। তিনি পরিকল্পিতভাবে অনেক বড়সড়ভাবে ডেইরি খামার গড়ে তুলেছেন। তিনি বলতে গেলে একজন অনেক পুরনো খামারি। তার ডেইরি খামারটি আসলে প্রধান ব্যবসা না, তার আনুষঙ্গিক অনেকগুলো ব্যবসা আছে। তো কথা বলি ভাইয়ের সাথে, তিনি কীভাবে এই খামারটি পরিচালনা করেন বা তিনি কীভাবে যুক্ত হলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম জানতে চাই আপনার কাছ থেকে। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম রোজেন। আচ্ছা, তো এই ডেইরি ফার্মটা কি আপনার নামে করা হয়েছে? হ্যাঁ, এটা আমার নামে, আমারই করা। কত বছর যাবত আপনি এই ব্যবসায় জড়িত? এটা 1997 থেকে আমার শুরু। 1997 থেকে দৌড়া এখন চলতেছে 2019। বেশ কিছুদিন, অনেক দিন যাবত। ছোট করে করছিলাম প্রথম, মনে করেন এই গাবি ছিল 3টা, তারপরে ছোট বাচ্চা বকনি বাচ্চা আনছিলাম, আনার পরে শুরু করার পরে আস্তে আস্তে এখন আমার এটা একটা সুনামধন্য খামার এবং পুরা ভৈরব উপজেলার প্রডিউসার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আমি। এটা হলো আপনার কৃষি, পশু, মৎস্য 3টা বিভাগের সভাপতি আমি ভৈরব উপজেলার। হ্যাঁ, ভৈরব উপজেলা এবং পুরা জেলার ভিতরে, কিশোরগঞ্জ জেলার ভিতরে আমার খামার ডেইরি ফার্মটা প্রথম স্থানে আছে। এটা দিয়ে আমি বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছি, বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছি। যখন কামরুজ্জামান ছিল আইন প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রী এখন, উনি তখন আইন প্রতিমন্ত্রী ছিল, উনি ঢাকা একটা অনুষ্ঠানে আমাকে অ্যাওয়ার্ড দিছিল, বিজনেস অ্যাওয়ার্ড, এই ডেইরি ফার্মের উপর। হ্যাঁ, এই ডেইরি ফার্ম করার পরে আমার এগুলো দেখে ধরেন ভৈরবের আশেপাশে লোকাল যারা আছে বা ইউনিয়নে যারা আছে মোটামুটি সবাই একটু উৎসাহিত হয়, অনেকেই আসে দেখতে। আর আমাদের এই যে পশু সম্পদ বিভাগ আছে ভৈরব উপজেলাতে, ওনাদেরও অনেক ধরেন এই খেয়াল আমার এটার প্রতি। ওনাদেরকে যখনই ডাকি তখনই পাই। আর আমার যারা কর্মচারীরা আছে ওরা কাজ করতেছে, মানে সবাই শ্রম দিতেছে, এই জন্য আমি ভালো আছি। তাদের কাছ থেকে কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন আপনি? কাদের কাছ থেকে? যে উপজেলা। ওনারা তো সুবিধা দিতেছে, ধরেন যে কোনো সময় ওনাদেরকে ডাকলে পাই এবং চিকিৎসাটা কীভাবে দিতে হবে, চিকিৎসাটা কখন কোনটা পারফেক্ট, আমারও প্রশিক্ষণ আছে এগুলোর উপরে, আমিও পারি। এবং আমার যারা এখানে পুরান ওরাও এটা শিখে নিছে, বাচ্চা ডেলিভারি করা, তারপরে মনে করেন এই চিকিৎসা দেওয়া, কোন গরুটা অসুস্থ, কোনটা জ্বর, কোনটা ঠান্ডা লাগছে, আবার দুধের একটু সমস্যা হইতেছে না, কী কারণে দুধ সমস্যা হইতেছে, এগুলো আমরা নিজেরা বুঝি। ছোট বড় মিলে কতগুলো গরু আছে আপনার এখানে? এখন ছোট বড় মিলে আমার এখানে 100-র উপরে আছে। 100-র উপরে? হ্যাঁ, 100-র উপরে। কোন জাতের গরু আছে এগুলা? শাহিওয়াল আছে, ডানো আছে, তারপর ক্রস আছে, হাইব্রিড আছে, মিলাই আছে। দুধ পাচ্ছেন কত লিটার করে? দুধ তো প্রতিদিন এখন পাচ্ছি আপনার 2 টাইমে দুধগুলা কালেকশন করি। 2 টাইমে মিলাই আমি ধরেন প্রায় 250-200 লিটার, 200-150 লিটার এমনের মধ্যে থাকে আর কি প্রত্যেক দিন 2 টাইমে। বাজারজাতকরণ করতেছি। আমাদের ভৈরবে তো আশেপাশে মিষ্টির দোকান অনেক, মিষ্টির দোকানে দুধগুলা নেয়। প্লাস হলো আমাদের ধরেন যারা ব্যাংকার আছে বা বিভিন্ন চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী, ওনারা আমার খামারটা চিনে। ওনারা আগেই ধরেন বৃহস্পতিবারে ঢাকা যাবে, কিছু ঢাকামুখী আছে, ওনারা বৃহস্পতিবারেই বোতল দিয়ে রাখে, বিভিন্ন কন্টেইন দিয়ে রাখে, ওনাদেরকে দিয়ে আর শর্ট থাকে আমার দুধ।
আমি দিতে পারতেছি। এই পরিমাণ চাহিদা উৎপাদন থেকে শর্ট থাকে। হ্যাঁ, উৎপাদন থেকে আরও শর্ট থাকে। আমার দুধ সেলের ব্যাপারে কোনো সমস্যা নেই। কত টাকা কেজি পাচ্ছেন? 60 টাকা, এমনিতে মিষ্টির দোকানে দিলে 50 টাকা পাই প্রতি লিটার। হ্যাঁ, আর এমনিতে যদি খুচরা সেল করি তো 60 টাকা পাই, 55-60। আচ্ছা, 1 কেজি দুধ উৎপাদন করতে আপনার উৎপাদন খরচ কত টাকা পড়তেছে একটু বলবেন আমাদের? এটা তো আসলে দুধটা সবগুলা তো সমান দেয় না, আর খাবার ধরেন মেনটেন করে 1 কেজি দুধ উৎপাদন করতে এমনই চলে যাবে। আমি যদি 50 টাকা সেল করি, ধরেন 45 টাকা, 40, 42, 48 টাকা পরে। কিন্তু কারণ হলো এটা তো দুধগুলা সবগুলা দুধ দেয় না, এগুলার দুধ দিয়া দুধগুলা সেল করে আমি আর অন্য অন্যগুলারে পুষতেছি, ওইগুলারে মোটাকরণ করতেছি, এগুলার থেকে আবার মোটা তাজাতে হচ্ছে গাভীর বাচ্চাগুলা, বকনাগুলা মোটা তাজা হওয়ার পরে এটা আমি সার বাছুরগুলা, হ্যাঁ মোটা তাজা হওয়ার পরে আমি এগুলা ধরেন ঈদ পারপাসে, ঈদে এই কুরবানিতে সেল করি, অথবা বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠানে অনেক লোকজন বিয়ের জন্য একটা গরু লাগবে, ওরা আসে, আইসা দেখে পছন্দ হলে ওইটা আবার আমি সেল করি, মোটামুটি ভালো দাম পাই, প্রফিট পাই। দুধের জন্য কোন গরুকে আমরা নির্বাচন করব ডেইরি ফার্ম করার জন্য? দুধের গরুর জন্য আপনারা ভালো দুধ ক্রস, যেটা হাইব্রিডের ক্রস, সাহিওয়াল, ফিজিয়াম, ওইগুলাকে নির্বাচন করবেন। আপনার এখানে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ আছে? আমার এখানে সর্বোচ্চ ধরেন 22 লিটার 24 লিটার পর্যন্ত আছে। ওইটা কোন জাতের? এটা এই যে সাহিওয়াল, এই যে একটা দেখতেছেন এখানে, ওইটার উলানটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা মাশাআল্লাহ অনেক বড়। এটার মতো আরো কয়েকটা আছে আমার। এটা 24 লিটার পর্যন্ত আমি পাই দুই টাইমে। 24 লিটার পর্যন্ত পাই। আচ্ছা, আপনি তো খাবারের কথা বলছিলেন, আমরা যে কোন খাবার নির্বাচন করব? খাবারগুলো আপনার আমাদের যে গমের ভুসিটা আছে ওইটা ফিড খাওয়াই, তারপরে আপনার আমি ওই যে খোল দেই, সরিষাটা না, সরিষার খোলটা দিই হলো মোটা তাজাকরণে, আর তিসি যেটা আমাদের ওইটা দিই হলো গাভীদেরকে, তারপরে খুদ দিয়ে যাও পাক করে দিই, ওইভাবে দিই। কাঁচা গাছ কিছু আনি কালেকশন করি, ওইভাবে দিই। আমরা কিন্তু আপনাকে অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি, আমাদেরকে অনেক এরপরে সময় দিলেন আমাদেরকে। তো আপনার এই ডেইরি ফার্মের পাশাপাশি কোন কোন ধরনের বিজনেসগুলো আছে? আমার ডেইরি ফার্মের পাশাপাশি আমার ধরেন এই যে ইজি বাইক, যেগুলা ব্যাটারি চালিত, যেটা পরিবেশ দূষণমুক্ত যে গাড়িগুলা, গরিবদের এরা এটা নিয়ে এটাতে ধরেন সেল করার পরে ওরা নিয়ে কিনা মোটামুটি ভালো অবস্থানে আছে, ওনাদের সাথে ওই ইজি বাইকের বিজনেস আমার আছে। বিভিন্ন ব্যাটারি ট্যাটারি ধরেন ইনপুট করে যেগুলো ইনপুটার, ওইগুলো আমি নিয়ে আমার একটা সেল সেন্টার একটা আছে, ওইখানে সেল হয়। তারপরে আমার এখানে আছে আপনার এই যে মশার কয়েল একটা ফ্যাক্টরি, ওইটাতে আমি শুরু করছি। আগে বিভিন্ন ফ্যাক্টরিতে মাল দিতাম, কাঁচামাল র মেটেরিয়ালসগুলো দিতাম। এখন নিজেও একটা ব্র্যান্ড বের করছি, নুরানি মশার কয়েল, ওইটাও আস্তে আস্তে মার্কেটিং হচ্ছে। আর আমার বিজনেস হলো ফার্টিলাইজার, যেটা সার ফার্টিলাইজার, ওইটা আমরা বিসিএসসি ডিলার। আমার ভাইয়েরা আছে আরও 3 ভাই, ওনারাও ব্যবসার সাথে জড়িত, বা যার ব্যবসা নিয়ে এখন ব্যস্ত আর কি। তবে ডেইরি ফার্মটা আমার বাবা তো ছিল আপনার অনেক আগে থেকে, আমার পূর্বপুরুষরা ধরেন ভৈরবের মধ্যে পুরা ভৈরব যদি 5 জনের হয়, একজন আমার দাদা ছিল, আমার বড়াব্বা। পুরাটা ভৈরব যদি ভাগ করেন 5 জনে, একজনের তো অনেকই পয়সা হয়েছে, বড় লোক, কিন্তু আমার দাদা ছিল একজন। আমাদের ল্যান্ড প্রপার্টি অনেক, এগুলা কিন্তু নিজেদের ল্যান্ডে, সব নিজেদের ল্যান্ডে। এনে চাচারা ছিল, চাচারা সেল করছে, আমার বাবা খরিদ করছে, আমার বাবা কষ্ট করে রাখার পরে একটা সুফল আমরা এখন পাচ্ছি। যেমন এখন ডেইরি ফার্ম করলাম, পাশে ফ্যাক্টরি করলাম, তারপরে একটা কার পার্কিং আছে, ওইটাতে 100-র উপরে গাড়ি থাকে, বিভিন্ন ধরেন ডাক্তারদের গাড়ি, বিভিন্ন চাকরিজীবীদের গাড়ি এখানে থাকে পার্কিংয়ে, 100-র উপরে গাড়ি থাকে। এত সকল ব্যবসা থাকার সত্ত্বেও আপনি ডেইরি ফার্মের মধ্যে পড়ে আছেন না, এই দর্শকদেরকে বলবেন যে এটা কিভাবে পরিচালনা করতেছেন বা এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এটা হলো ডেইরি ফার্মটা হলো আমার একটা ব্লাড, মানে মানুষের মনে করেন যে আপনার একটা ব্লাডের সাথে, আমার রক্তের সাথে এটা মিশে গেছে। আমি যত বিজনেসই করি আমার এখানে আসতেই হবে, এদের প্রতি একটা মায়া, তারপর এদের প্রতি একটা মমতা। মানে আমার বাচ্চা, আমার তো ছেলে 2টা, মেয়ে একটা ছেলে ঢাকা মাইলস্টোনে পড়ে ফার্স্ট ইয়ারে, আর দ্বিতীয় ছেলেটা আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই হেফজোতে দিছি আর কি, ওর প্রায় 13 পারা চলতেছে, হেফজো করতেছে, হ্যাঁ হুজুর টাইপের। আর মেয়েটা আপনার নার্সারিতে পড়ে আর কি। কিন্তু ওনারা আমার ছেলে মেয়েদের প্রতি যেমন একটা টান মায়া, যে ওদেরকে আমার প্রতি মুহূর্তের মধ্যে ওদের কথা মনে করি, কিন্তু যত বিজনেসই করি এদের পাশাপাশি গরুগুলোর প্রতি আমার আলাদা একটা সফট কর্নার, এগুলো থাকবেই। এদের প্রতি আমার অন্যরকম একটা মায়া বসে গেছে। আচ্ছা, তো এই ডেইরি ফার্ম নিয়ে আপনার কি পরিকল্পনা, কতটুকু বাড়ানোর ইচ্ছা আছে কিনা? ডেইরি ফার্ম নিয়ে আমার পরিকল্পনা এটা হলো আপনার দুধ দিয়ে আমার যে দুধটা আছে এটার একটা সুনাম আছে, আমি বাজারজাত করতেছি বিভিন্ন মহলে, আমার দুধের একটা সুনাম আছে। যেমন যে কোনো ফ্যামিলিতে আমার দুধটা নেওয়ার পরে বলে যে বাচ্চাদের পেটের কোনো সমস্যা হচ্ছে না। এই দুধটা এরা মোটামুটি, আমি যদি বলি যে আমি এক জায়গায় দিয়ে দিব, আপনাদেরকে খুচরাটা দিব না,
তখন মোটামুটি আমার সাথে এলাকার মানুষ লোকজন আশেপাশে যারা আছে মন খারাপ করে বসে থাকে, ঝগড়ার মতো হয়ে যাবে। এরা বলে যে না, আপনার খামারের দুধ আমাদের বাচ্চাদেরকে খাওয়াইলে পেটের কোনো সমস্যা হয় না। আমার তো এখানে অন্য কোনো ইয়ে নেই, সব পিওর, কোনো ঝামেলা নাই এবং দুধের ফ্যাট ভালো থাকে। যে খাবারগুলো দিচ্ছি ফ্যাট জাতীয় খাবার, তো দুধের মানটা ভালো থাকে ওই রকম। আপনি যেহেতু অনেক দিন যাবত গরু পালনের সাথে জড়িত, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো যে ডেইরি ফার্ম করতে গেলে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, ডেইরি ফার্ম করতে গেলে আমরা আসলে সাধারণত কোন কোন রোগের সম্মুখীন হতে পারবো? ডেইরি ফার্ম করতে গেলে আপনার সবসময় খেয়াল করতে হবে যে এখানে যদি আপনার এই কাছাকাছি ধরেন আমাদের পশু সম্পদ অফিস থাকে, ওইখানে পরামর্শ নিতে হবে। আর আমার মতো খামারি যদি কেউ থাকে তাদের শরণাপন্ন হইতে হবে, হইলে অন্যদের কাছ থেকে বুঝতে পারবেন। এটা ভ্যাকসিনগুলো সবসময় খেয়াল করতে হবে। একটা ভ্যাকসিন আছে যেমন খুরা রোগের ভ্যাকসিন, আমরা বছরে মনে করেন এটা 2 বার দেই, বছরে 2 বার। হ্যাঁ, বাতটা যা গরুগুলা বাতে মুখে পায়ে ঘাও হয়ে যায়, ওইটা ভ্যাকসিনগুলো যখন সব রেগুলারলি আপনি ইউজ করবেন, ঠিক সময় এগুলো প্রয়োগ করবেন, করার পরে আপনার এগুলো ঝামেলা হবে না। কোন কোন বয়সে ভ্যাকসিনটা দিতে হবে? এটা তো একটা বয়স থাকে, ভ্যাকসিন সবগুলারই লাগে, ছোটোগুলার লাগে ধরেন একটু কম পরিমাণে, আর বড়গুলা যেগুলা গ্রোথ হয়ে গেছে ওইগুলো একটু বেশি লাগে, ওই রকম আর কি। ভ্যাকসিন দিলে আমরা এরকম রোগের সম্মুখীন হব না। ভ্যাকসিন যদি আপনি কন্টিনিউস করেন তাহলে রোগের সম্মুখীন হবেন না। এবং কৃমির ট্যাবলেটটা কখন দিতে হয়, কখন গরুটা মানে গাভীটা বা বকনা বকনিটা কৃমি হয়েছে পেটে, তখন আপনি সিমটমটা বুঝতে পারবেন। যে এটা দেখবেন চোখের মধ্যে একটু কেতুরের মতো থাকে, তখন বুঝবেন যে এটা এক সাইজে কৃমি। আর কোনোটা দেখবেন যে খালি শুকাইতেছে, খাবার দাবার ভালো খাচ্ছে না, আবার পাতলা পায়খানা করতেছে, তখনও বুঝবেন যে এইটাও মনে হয় ওর কৃমির হয়ে গেছে পেটে। তখন ডাক্তারদের সাথে বুঝলে তখন ওনার ভেটেরিনারিতে যারা আছে ওরা এসে আপনাকে পরামর্শ দিবে, দেখবে গরুটা কোনটা দিতে। আমরা তো বুঝি কোনটা কখন প্রয়োগ করতে হবে, আমরা বুঝি। নতুন যারা করবে এরা হয় পশু সম্পদের যারা আছে আমাদের ডাক্তার ভাইয়েরা, ওনাদের সাথে যোগাযোগ করবে, অথবা যে সফল খামারি আছে আমার মতো যারা আছে ওনাদের কাছে আসলে ওনারা প্র্যাকটিক্যালি সরজমিনে অনেক কিছু দেখে যাইতে পারবে। যেমন ধরেন খামার করতে যারা উৎসাহী, যারা ছোট ছোট খামার থেকে শুরু করতে চাইতেছে 1-2টা গরু দিয়া, তখন পশু সম্পদের বিভিন্ন এরিয়ার লোকজন ভৈরবে আসলে আমার খামারটাকে পরিদর্শনের জন্য ওনাদেরকে নিয়ে আসে। ওনারা এখানে আসে, প্র্যাকটিক্যালি সব কিছু দেখা যায়, আমাকে অনেক প্রশ্ন করে। আর আমার যারা পুরান আছে, যারা স্টাফ গরুদেরকে সেবা যত্ন করতেছে, ওদের কাছ থেকে অনেক কিছু যায় না ওনারা মোটামুটি। এখানে কতজন কর্মচারী কাজ করে? আমার গরুর এটার ভিতরে আছে আপনার প্রায় 11 জন। 11 জন আছে। এছাড়া ধরেন আমার ফ্যাক্টরির ভিতরে অনেক লোকজন, প্রায় 100-100 লোকের উপরে কর্মচারী কন্টিনিউ কাজ করতেছে। ওরা ধরেন ওনারা আমার একটা গরুতে এখানে একটা সমস্যা হয়েছে, তখন সবাই চলে আসে, এই সাপোর্টটা আমি পাই। আর বিশেষ করে পশু সম্পদ অফিসটা তো কাছাকাছি, এটা ওনাদেরকে ফোন করলে সাথে সাথে ওনারা সেই সেবাটা দিচ্ছে। আমার গরুগুলো অ্যাক্সিডেন্ট কম হয়। যে জটিল একটা বাচ্চা প্রসবের সময়, বাচ্চা প্রসবটা আমরা নিজেরাই করতে পারি। এটা বাচ্চাটা কিভাবে খালাস করতে হয় আমার যে পুরান লোক আছে সেও পারে, আমি নিজেও পারি। আবার ব্রেইনে যে ইনজেকশন করা ওইটাও আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত, ওইটা আমরা পারি। আপনার রোগে একটা ইনজেকশন করবো, পুশ করতে হবে, ওইটার জন্য ডাক্তার আনতে হবে না, এটা আমরা বুঝি। ফোনে ডাক্তারের সাথে কথা বলি, বা আমাদের তো এগুলো করতে করতে জানা হয়ে গেছে কোন সময় কোনটা দিতে হবে। জ্বর হয়েছে তাকে কোনটা প্রয়োগ করতে হবে, কত গ্রাম করতে হবে, কত মিলিগ্রাম করতে হবে, ওই বিষয়টা আমরা বুঝি, এটা সমস্যা নেই। আচ্ছা, আপনি তো এখান থেকে বকনা বাছুর দুধের গাভী বিক্রি করে থাকেন? করি। আচ্ছা, দর্শকদেরকে বলবেন যারা আপনার এই ভিডিওটি দেখে তারা হয়তো উদ্বুদ্ধ হয়ে ডেইরি ফার্ম করতে যাবে, তারা আসলে কতটুকু সফল হতে পারবে, বা কোন ধরনের গরু নিয়ে খামার করবে, প্লাস তারা কীভাবে ডেইরি ফার্ম নিয়ে তার নিজের স্বপ্নটাকে পরিচালিত করবে একটু বলবেন। বিষয়টা হলো, দর্শক যারা আছেন, যারা আমার এই বক্তব্য এবং ওপিনিয়ন শুনতেছেন, আবার তো সরাসরি আপনারা দেখতে আছেন, যারা খামার করতে আগ্রহী, আমাদের এই যে বাংলাদেশটাকে সুন্দর একটা সাফল্যমূলক বাংলাদেশ, এবং এখানে কৃষির উপরে আমরা হলো নির্ভরশীল, কৃষি কাজের উপরে যারা কৃষির সাথে জড়িত, একটা খাঁটি মানুষ আমরা, মাটির সাথে যারা জড়িত আছি, কৃষির সাথে জড়িত আছি, আমরা একজন সফল কৃষক হইতে চাইলে আমাদের আগ্রহ থাকতে হবে, আমাদের ওই ইচ্ছাটা থাকতে হবে, এবং এটা জানতে হবে। আপনারা যারা করতে চান বিভিন্ন খামারের সাথে যোগাযোগ করেন, পশু সম্পদ অফিসে যান, ওইখানে যোগাযোগ করেন, করার পরে দেখবেন যে আপনাদের একটা ভালো আসবে। আর যারা আগ্রহ করে আমার মতো করবেন, আমিও যেমন 5-7টা দিয়ে শুরু করছি, এখন একটা সফল খামারি, আপনারাও এইটা চিন্তা করে
মানে শুরুর থেকে তো আপনি উপরে উঠতে পারবেন না, শুরু করেন, কষ্ট করেন, চেষ্টা করেন, তাহলে আপনি উন্নত একটা পর্যায়ে পৌঁছবেনই। সেটা তো অবশ্যই। এটাই। আর গরু মনে করেন আপনার কিনতে গেলে কোনটা কোন জাতের 1-2 বার একটা খামারে গেলে বুঝতে পারবেন, আর ভালো খামারের কাছে গেলে ওই সময়টা আপনারা বুঝতে পারবেন। আর প্রথমত এটা মানে খরিদ করার পরে, শুরু করার পরে একটা যদি খামার রূপে করতে চান, একটা ঘর করতে হবে, ঘরটা কিভাবে করতে হবে, এটার একটা সাইজ আছে, এটা কোন গরুগুলা কিভাবে থাকবে, এটা আছে, ওইগুলা সব কিছু আপনারা নিজে নিজে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আচ্ছা, তো দর্শক আমরা কথা বললাম, ভাইয়ের সাথে শুনলাম তার সফলতার গল্প, তিনি কীভাবে ডেইরি ফার্মটি পরিচালনা করছেন, সার্বিক চিত্রগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে। তো তার এখান থেকে আপনার বকনা বাছুর এবং দুধের গাভী বিক্রি করে থেকে আমাদের পরবর্তী পর্বে অবশ্যই চোখ রাখবেন এবং দেখতে পারবেন সেই বকনা বাছুর এবং দুধের গাভীর দামগুলো। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।